অস্ট্রিয়ার রাজকুমার প্রাশিয়াতে ঘুরতে আসে এবং প্রাশিয়ার এক রাস্তা দিয়ে তিনি হুডখোলা গাড়ি অর্থাৎ যেই গাড়ির মাথায় হচ্ছে এই কভার থাকে না, তোমার হচ্ছে হুডখোলা গাড়ি এখনকার দিনে তোমরা সকলে দেখেছো, মাথায় যেই গাড়ির কভার থাকে না, সেই গাড়িতে করে যাচ্ছিলেন। আর সেখানে যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেখানে একটা 19 বছরের ছেলে হাতে বন্দুক নিয়ে রেডি হয়েছিল। ডিউক ওখান দিয়ে যায় আর সেই 19 বছরের ছেলেটা বন্দুক বের করে, এসে হচ্ছে ডিউকের মাথায় ধরে আর ডিউকে গুলি করে। ডিউক মারা যায়। ডিউক যখন মারা যায় তখন কি হয়, তখন অস্ট্রিয়ার রাজা, গোটা অস্ট্রিয়া দেশটা এই সার্বিয়া দেশের ওপর অ্যাটাক করে দেয়। সার্বিয়া দেশের ওপর যখন অ্যাটাক করে দেয় তখন সার্বিয়াকে বাঁচাতে আসে রাশিয়া। রাশিয়া যখন সার্বিয়াকে বাঁচাতে আসে তখন অস্ট্রিয়ার পাশে এসে দাঁড়ায় জার্মানি। জার্মানি যখন অস্ট্রিয়ার পাশে এসে দাঁড়ায় তখন হচ্ছে আবার রাশিয়া আর সার্বিয়ার পাশে এসে দাঁড়ায় হচ্ছে ফ্রান্স। এইভাবে বিভিন্ন দেশ হচ্ছে যুক্ত হতে থাকে আর শুরু হয়ে যায় বিশ্বযুদ্ধ। এই টপিকটাই আজকে আমরা আলোচনা করব। মনে হতেই পারে যে সবই তো বলে দিলেন, সব কোথায় বললাম। দেখো এখানে হচ্ছে টোটাল ব্যাপারটা কি হয়েছে এটা হচ্ছে বললাম, কিন্তু এবার তুমি ভাবো একটা জিনিস, ভেবে পড়বে তবে হচ্ছে কোনোদিনও মাথা থেকে যাবে না, ভেবে পড়বে আজ থাকবে কাল হচ্ছে ভুলে যাবে। সার্বিয়া একটা ছোট দেশ, সেখানে কেন হচ্ছে ডিউক রাজকুমার ঘুরতে এলো? কিছু তো একটা কারণ থাকবে যার জন্য সেখানে ঘুরতে আসবে। সেখানে যখন ঘুরতে এলো সেখানে একটা 19 বছরের ছেলে, তার মনে কি রয়েছে, সে কেন হচ্ছে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রইলো? কিছু তো একটা ক্ষোভ থাকবে, যেই ক্ষোভের জন্য সেই 19 বছরের ছেলেটা সেখানে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে। আর আর একটা বড় কথা, সেই 19 বছরের ছেলেটা সার্বিয়ার ছেলে ছিল না, সার্বিয়া বাদে অন্য এক দেশের হচ্ছে সেই ছেলেটা ছিল, বসনিয়ার ছেলেটা হচ্ছে এক বিদ্রোহী ছিল। কিন্তু কি এমন কারণ হলো বসনিয়া থেকে সেই ছেলেটা বন্দুক নিয়ে সার্বিয়ার রাস্তায় দাঁড়িয়ে রইল এই ডিউককে হত্যা করার জন্য? আর এটা হচ্ছে নিঃসন্দেহে অস্ট্রিয়াও জানতো যে হচ্ছে সেই ছেলেটা সার্বিয়ার ছেলে নয়, তবু হচ্ছে অস্ট্রিয়া কি এমন কন্ডিশন দিল, কি এমন করতে শুরু করলো যার জন্য হচ্ছে সার্বিয়া সেটাকে মানতে নারাজ হলো, আর যার জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে অ্যাটাক করলো। এ তো হলো, তারপরে হচ্ছে তোমরা একবার খালি ভেবে দেখো যে কি এমন কারণ হলো, কিছু এমন হচ্ছে কারণ হলো যার জন্য যেই তোমার হচ্ছে সার্বিয়াকে অ্যাটাক করলো সঙ্গে সঙ্গে কি রাশিয়া দাঁড়িয়েছিল? যে কি এমন কারণ? এমনি পাশের বাড়ি হচ্ছে ঝামেলা হলে দেখে যাও যে অন্য পাশের বাড়িগুলো হচ্ছে এসে কি মারামারি শুরু করে দেয়। তো এটা হচ্ছে এই দেশগুলো হচ্ছে আশেপাশেরই দেশ, কিন্তু কি এমন কারণ হলো যার জন্য যেই অস্ট্রিয়া তোমার হচ্ছে সার্বিয়াকে অ্যাটাক করলো সঙ্গে সঙ্গে রাশিয়া এসে পাশে দাঁড়ালো। রাশিয়া যখন পাশে দাঁড়ালো তখন কি এমন হলো জার্মানি চলে এলো, জার্মানি থেকে ফ্রান্স, তারপরে হচ্ছে বিভিন্ন দেশ চলে এলো। আর তারপরে হচ্ছে এন্ড কখন হবে? এন্ড হবে হচ্ছে ইউএসএ সবার লাস্টে প্রবেশ করে। ইউএসএ কিন্তু কোনো যুদ্ধতে আগে দেখো হচ্ছে উপনিবেশ বানানোর ক্ষেত্রে কিংবা হচ্ছে যুদ্ধতে প্রবেশের ক্ষেত্রেও আমেরিকা হচ্ছে ঢুকতো না, ইউএসএ ঢুকতো না কোথাও। কিন্তু কি এমন কারণ হলো যাতে আমেরিকাও বাধ্য হলো এই যুদ্ধের মধ্যে এন্টার করতে, আর তারপরে হচ্ছে যুদ্ধটা শেষ হলো। এই সব কিছু ক্লিয়ার আজকে আমরা করব। পিছনের কি ব্যাকগ্রাউন্ড ছিল, যুদ্ধের সব কিছু কারণগুলো, মানুষের মনে কি আশঙ্কা ছিল সেই কারণগুলো, আর হচ্ছে এইগুলো না তৎকালীন সময় সব রাজা ছিল, রাজার আন্ডারে মানুষেরা যুদ্ধ করতে নেমে গেল সেটাও ক্লিয়ার করবো, কেন যুদ্ধ করতে নেমে গেল, কি কি ক্ষয়ক্ষতি হলো। একটা যুদ্ধ কখনো ভালো কিছু আনে না। শিল্প বিপ্লবে দেখছিলাম উন্নতি হচ্ছিল, সেই উন্নতি আবার এত উন্নত হয়ে গেল দেশ যে আবার ধ্বংসের দিকে এগিয়ে গেল। তো সেই কারণগুলো কি ছিল সেইটা হচ্ছে দেখব। তারপরে কি রেজাল্ট, এই যুদ্ধের ফলে কি রেজাল্ট হলো সেটাও হচ্ছে আমরা দেখব। আর তারপরে এরকম যুদ্ধ যাতে এই পৃথিবীতে আর দ্বিতীয়বার না হয়, ওয়ার্ল্ড ওয়ার 1 প্রথম বিশ্বযুদ্ধ যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হয় তার জন্য বিভিন্ন স্টেপ নেওয়া হয়েছিল, সেই স্টেপগুলো এই ক্লাসে আমি ক্লিয়ার করব। তো ওভারঅল এইটুকুনি বুঝতে পেরেছো, সব কিছু হচ্ছে এই ক্লাসের মধ্যে ক্লিয়ার হবে। একটা জিনিস আরও একটা, সেটা হচ্ছে বলে দিই, ক্লাস 9-এর যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের হচ্ছে চ্যাপ্টার 5-এর এটা হচ্ছে পার্ট 3 ক্লাস, এখানে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ ক্লিয়ার করা হবে। আর ক্লাস 9 বাদে অন্যান্য স্টুডেন্টরা থাকলেও তারাও হচ্ছে দেখতে পারো, কারণ হচ্ছে এখানে তোমাদের টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করা হবে, দেন তারপরে হচ্ছে এগোনো হবে। আর একটা রিকোয়েস্ট, না আমি সাবস্ক্রাইবের কথা বলবো না, যে আমি ওরম না যে এসে সাবস্ক্রাইব করে দাও বেল আইকন বাজিয়ে দাও, না ওইসব আমি বলি না।
তো হচ্ছে কে কোথা দিয়ে দেখছো, কোন স্কুলের স্টুডেন্ট অথবা তুমি কোন কলেজের স্টুডেন্ট, সেটা হচ্ছে আমাকে জানিয়ে দিও, তাহলে হচ্ছে আমারও ভালো লাগবে একটুখানি, আমিও মোটিভেট হয়ে যাবো যে তুমি দেখছো, কোথা থেকে দেখছো, কত দূর থেকে দেখছো, সেটা জানতে পারলে। তো এইটা হচ্ছে আমার একটুখানি রিকোয়েস্ট থাকে। আমি ওই সাবস্ক্রাইব করে দাও, আবার যুক্ত হও, এই হও ওই হও, আমি ওই সব বলি না। তো যাই হোক, এই ছিল হচ্ছে ওভারঅল ব্যাপার। এবার শুরু করা যাক হচ্ছে ফুল কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস। একবারে ফার্স্ট থেকে স্টার্ট করব, হচ্ছে কি কি ব্যাপার, কেন কি, পুরো হচ্ছে পুঙ্খানুপুঙ্খ সব কিছু দেখবো। একটু জলটা খেয়ে নিই, নাহলে গলা বসে যাবে। যেটা বিশ্বযুদ্ধ পড়তে গেলে প্রথমেই আমাদেরকে দেখতে হয়, বা হচ্ছে প্রথমেই আমরা যেটা দেখি, এটা হচ্ছে খাতা একটুখানি নোট করে নাও, যে দেখো দুটো পাওয়ার ছিল, কোন দেশ কোন দেশের এগেনস্টে ছিল, এইটা হচ্ছে আমাদের হচ্ছে গুলিয়ে যায়, কিন্তু আজকের পর থেকে গোলাবে না, এইটুকুনি বলে দিই। কিন্তু তবু হচ্ছে তোমরা ফার্স্টে হচ্ছে খাতা এটা নোট করে নাও, কোন কোন দেশ ছিল, কোন দেশের এগেনস্টে কোন দেশ ছিল। এক ধারে ছিল হচ্ছে অ্যালাইড পাওয়ার এবং অন্য ধারে ছিল হচ্ছে সেন্টার পাওয়ার। আইপিএলের ম্যাচ হয় না, একদিকে থাকে হচ্ছে কলকাতা, একদিকে থাকে হচ্ছে বোম্বাই ইন্ডিয়া, চেন্নাই, কে এরকম হচ্ছে বিভিন্ন জায়গা সেরকম হচ্ছে থাকে না, দুটো পাওয়ার বলছি, দুটো টিম। তো এখানেই ধরে রাখা দাও যে দুটো টিম, একটা টিমের নাম হচ্ছে সেন্ট্রাল পাওয়ার, আর একটা টিমের নাম হচ্ছে অ্যালাইড পাওয়ার। এই সেন্ট্রাল পাওয়ারকেই বাংলায় বলা হয় কি হচ্ছে অক্ষ শক্তি, ঠিক আছে। আর ইংলিশে কি বলা হয়, অ্যালাইড পাওয়ারকে ইংলিশে বাংলায় কি বলা হয়, মিত্র শক্তি, ঠিক আছে। অ্যালাইড পাওয়ার আর হচ্ছে সেন্ট্রাল পাওয়ার, অ্যালাইড পাওয়ারকে বাংলায় বলা হয় মিত্র শক্তি এবং সেন্ট্রাল পাওয়ারকে বলা হয় হচ্ছে বাংলায় অক্ষ শক্তি। ক্লিয়ার? এবার হচ্ছে কি, অ্যালাইড পাওয়ারে কোন কোন দেশ ছিল? অ্যালাইড পাওয়ারে ছিল হচ্ছে ফ্রান্স, ছিল রাশিয়া, ছিল ব্রিটেন, ছিল হচ্ছে ইউএসএ, এবং পরে হচ্ছে যুক্ত হয় হচ্ছে ইটালি, জাপান প্রভৃতি দেশগুলো। সেন্ট্রাল পাওয়ারে কারা ছিল? সেন্ট্রাল পাওয়ারে ছিল হচ্ছে জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, অটোমান এম্পায়ার বলতে তুর্কি, বর্তমান তুর্কি, অটোমান এম্পায়ার, আর হচ্ছে বুলগেরিয়া, ঠিক আছে। এই দেশগুলো হচ্ছে ছিল। আর তার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বের প্রায় হচ্ছে, সব দেশের তো নাম এখানে করা যাচ্ছে না, বিশ্বের 37টা দেশ প্রত্যক্ষ পরোক্ষভাবে হচ্ছে এই বিশ্বযুদ্ধের সঙ্গে যুক্ত হয়েছিল। পরোক্ষভাবে কীভাবে? ভারত বিশ্বযুদ্ধের সঙ্গে যুক্ত হয়েছিল। কিভাবে? ভারতের সৈন্যকেও বিশ্বযুদ্ধে নিয়ে যাওয়া হয়ে গেছিলো, কারণ হচ্ছে গান্ধীজিকে এসে রিকোয়েস্ট করেছিল যে একটুখানি সৈন্য দিন, আমি আপনাদেরকে স্বাধীনতা দিয়ে দেবো। এসে গান্ধীজিও পুরো হচ্ছে আবার কথায় গলে ঠিক আছে না, নিয়ে যান। তো এখানের মানুষদের মরতে হয়েছিল। আর যখন স্বাধীনতা চাইলো তখন কি পেলো? জালিয়ানবাগের হত্যাকাণ্ড 1919 সালে। 1918-তে হচ্ছে যুদ্ধ শেষ হয়ে গেল, 1919 সালে যখন চাওয়া হলো তখন কি হলো? জালিয়ানবাগের হত্যাকাণ্ড। সেখানে কি গেট বন্ধ করে হচ্ছে অত মানুষকে নির্মমভাবে হত্যা করা হলো। তো যাই হোক, এই হচ্ছে পরোক্ষভাবে কিভাবে যুদ্ধের সঙ্গে যুক্ত হয়েছিল। আর এই ব্রিটেন, এরাও তো অত্যাচারী ছিলই। তো যাই হোক, এই ব্রিটেন কিভাবে হচ্ছে অন্যান্য, ব্রিটেনের কলোনি সব থেকে বেশি ছিল, অন্যান্য দেশগুলোকে কিভাবে যুদ্ধের মধ্যে টেনে এনেছিল সেইগুলো হচ্ছে আমরা এইখানে বুঝলাম, ঠিক আছে। তো এখানে দেখো আরেকটা জিনিস, সেটা কি, কোন দেশগুলো কোথায় ছিল। পারলে একটা ম্যাপ যদি তোমাদের হাতের কাছে থাকে তো সেইটা দেখো। তো আমি এখানে একটা রাফলি বলে দিচ্ছি কোন দেশগুলো কোন কোন জায়গায় ছিল। এই যত দেশগুলোর মধ্যে যুদ্ধ হচ্ছে সেইগুলো সবই খুবই কাছাকাছিতেই ছিল। সেই কাছাকাছিতে থাকার জন্য যখন যুদ্ধ হচ্ছে, একটা ফ্রন্টে যুদ্ধ হচ্ছে, অন্যরা হচ্ছে পাশে চলে আসছে। কাছাকাছি বলতে কেন দেখো, ইন্ডিয়ার পাশে কি রয়েছে? পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, কাছাকাছি না। এই ম্যাপের সঙ্গে হচ্ছে ওই ম্যাপ হচ্ছে পুরো হচ্ছে এই সীমানার সঙ্গে ওই সীমানা যুক্ত রয়েছে। তো তেমন কি যুদ্ধ হলে যদি একে অপরের পরস্পর যুক্ত হয়ে যায় তো তাহলে কি এদের মধ্যে যুদ্ধটা ছড়িয়ে যাবে। তো এদের কন্ডিশনও কিন্তু খুব সেরকমই। তো কীভাবে সেরকমই দেখো, ম্যাপটা থাকলে হচ্ছে কাছে খোলো, দেখো অস্ট্রিয়া হাঙ্গেরি রাশিয়ার পরেই হচ্ছে একটা বৃহত্তর জায়গা ছিল। সেই অস্ট্রিয়া হাঙ্গেরির সঙ্গেই দেখো হচ্ছে যুক্ত থাকবে হচ্ছে, মানে পাশের বর্ডারেই রয়েছে দেখো জার্মানির পাশের সঙ্গেই লাগোয়া রয়েছে দেখো হচ্ছে রাশিয়া। আবার বাঁ দিকে যদি দেখো তো তার সঙ্গে লাগোয়া থাকবে হচ্ছে ফ্রান্সের জায়গা। তার নিচে যদি দেখো থাকবে হচ্ছে ইটালির একটুখানি পাশেই হচ্ছে বাঁ দিকে দেখো হচ্ছে স্পেন। তারপরে কি সার্বিয়া, রুমানিয়া, বুলগেরিয়া, এইসব জায়গাগুলো হচ্ছে থাকবে। এগুলো ছোট ছোট জায়গা,
এরা স্বাধীন হয়ে গেছিল। বুলগেরিয়া অটোমান এম্পায়ার থেকে স্বাধীন হয়ে গেছিলো। অটোমান এম্পায়ারই পরবর্তী সময় হচ্ছে তুর্কি। অটোমান এম্পায়ার দেখো হচ্ছে ঠিক নিচে। এই হচ্ছে আমরা জিওগ্রাফিক্যাল কন্ডিশন হচ্ছে দেখে নিলাম। আমি দেখাতে পারিনি এখানে, কি করব, ডিজিটাল বোর্ড নেই। এইভাবেই দেখো যেদিনকে ডিজিটাল বোর্ড এসে যাবে ডিজিটালি দেখবো। তো যাই হোক, এই হচ্ছে এই সাইডটা হচ্ছে আমরা দেখলাম। আর একটা জিনিস দেখো, রাশিয়া এই যে দেশগুলো যুদ্ধ করছে এদের কিন্তু গণতন্ত্র তৎকালীন সময় নেই। ফ্রান্স একমাত্র ছিল, আর দু একটা জায়গা ছাড়া কোথাও হচ্ছে গণতন্ত্র ছিল না। এটা ফ্যাক্ট। তবুও হচ্ছে গণতন্ত্র যখন ছিল না তখন এত মানুষ কিভাবে এই দেশের সঙ্গে যুক্ত হয়ে যুদ্ধ করতে যাচ্ছে? এটা একটা বড় প্রশ্ন না? যে গণতন্ত্র নেই, মানুষের অধিকারের কথাই তো বলা হতো না, কেন যুদ্ধ করতে যাচ্ছে? তো এখানে হচ্ছে মানুষকে ম্যানুপুলেট করা হতো, তাদেরকে ব্রেন ওয়াশ করা হতো যে তুমি যদি দেশের জন্য করছো, তুমি কি বেশ বল, দেশের জন্য বলিদান দিচ্ছ, তুমি এই হয়ে যাবে, তুমি হচ্ছে একটা হিরো, মানে এরকম টাইপের করা হতো। কিন্তু আদপে তখন তো দেশ বলতে কী ছিল? রাজার আন্ডারে দেশ, গণতন্ত্র মানুষের অধিকারই ছিল না। কিন্তু এই ভাবনা মানুষের মধ্যে জাগরিত করতো নিউজ পেপারের মধ্যে দিয়ে, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন লিফলেটের মধ্যে দিয়ে মানুষকে বিভিন্নভাবে হচ্ছে প্রচার করে তুমি দেশের জন্য যুদ্ধ করতে যাচ্ছ, তুমি এত বড় অত বড়, তো এরকমভাবে একটা ধারণা প্রচার করা হতো। এই ধারণা প্রচারের মধ্যে দেখি মানুষের মধ্যে সেই জাতীয়তাবোধ, দেশের প্রতি প্রেম, এইগুলো হচ্ছে জাগরিত হতে শুরু করলো। এখানে দেখো এদের ভুল কি ছিল? তো হচ্ছে রাজতন্ত্র। মানুষের মধ্যে সেই দেশাত্মবোধ, সেই গণতন্ত্রের জাতীয়তাবোধের ধারণা জন্মে দিল। তখন কি, যখন এই ধারণা জন্মে দিল, বিশ্বযুদ্ধ হয়ে গেল, বিশ্বযুদ্ধ যখন মিটে গেল, তখন কি এই জাতীয়তাবোধের ধারণা মিটবে? এই জাতীয়তাবোধের ধারণা মেটেনি। এবং তারপরে আমরা দেখব গোটা বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশগুলো এই রাজতন্ত্রকে উৎখাত করে দিয়ে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। তো তার মানে এটা যদি একটা রেজাল্ট হিসেবেও দেখতে চাই, যে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল হিসেবে এই রাজতন্ত্র সমাপ্তি হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে আমরা দেখতে পাবো। ঠিক আছে। আরেকটা জিনিস, যে কোথায় কোন রাজা ছিল, দেখো রাশিয়াতে তৎকালীন সময় ছিল হচ্ছে নিকোলাস টু, দিয়ে হচ্ছে নিকোলাস টু এর সমাপ্তি ঘটে দেখবো আমরা কি রাশিয়াতে কি জারতন্ত্রের উৎখাত হয়ে প্রতিষ্ঠা হবে হচ্ছে সমাজতন্ত্র বা কমিউনিজম কি, সোশিয়ালিজম কি, এই সব কিছু হচ্ছে আগের ক্লাসে আমরা ক্লিয়ার করে তবেই এসেছি। ঠিক আছে, ওইগুলো ক্লিয়ার আছে। এখানে কি রাশিয়াতে কে ছিল? রাশিয়াতে ছিল হচ্ছে নিকোলাস টু। তারপর হচ্ছে জার্মানিতে কে ছিল? জার্মানিতে ছিল হচ্ছে কাইজার উইলিয়াম। আর ব্রিটেনে ছিল কি? ব্রিটেনে ছিল হচ্ছে কিং জর্জ। আর এটা খুব ব্যাপার, সেটা হচ্ছে কি, এই তিনজন এরা কিন্তু সব হচ্ছে নিজের মানে কি বলবো আত্মীয় ছিল, সব হচ্ছে আত্মীয়, এই দেশে ওই দেশে সব হচ্ছে যে যার আত্মীয় ছিল। নিজেদের মধ্যেই মারামারি করছে, নিজেদের মধ্যে ঘরের ঝামেলায় হচ্ছে সাধারণ মানুষকে ঢুকিয়ে দিচ্ছে, সাধারণ মানুষ মারামারি করে প্রাণ হারাচ্ছে। তো এই হচ্ছে দেখলাম ম্যাপ, জিওগ্রাফিক্যাল কন্ডিশন, কে কোথায় রাজা ছিল সেইটা। দেন তারপরে কে অ্যালাইড পাওয়ার, সেন্ট্রাল পাওয়ার, বিভিন্ন দেশগুলো যেখানে যুক্ত হলো সেইটা দেখলাম। এবার আসা যাক হচ্ছে ডিপলি আরেকটু স্টোরিতে, সেটা কি কীভাবে এই যুদ্ধে স্টার্ট হলো। দেখো সার্বিয়া বলে একটা দেশ রয়েছে, এইখান থেকেই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। কিন্তু সূচনা হয় তো এর পেছনে আরও একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, কেন এখানে সূচনা হয়। তার আগে হচ্ছে আরেকটা জিনিস বলে দিই, এটা না হলে হচ্ছে মাথা থেকে স্কিপ করে যাবে। অটোমান এম্পায়ার আর হচ্ছে রাশিয়া, এদের মধ্যে প্রথম থেকেই অনেক পুরনো শত্রুতা ছিল। ঠিক আছে, এই শত্রুতার জেরে তোমার হচ্ছে রাশিয়া যখন যুদ্ধে নেবে, তখন হচ্ছে অটোমান এম্পায়ারও যুদ্ধে নেমে যায় এর বিরুদ্ধে। তো হচ্ছে এদের একটা ব্যাপার। তো অটোমান এম্পায়ার থেকে হচ্ছে বুলগেরিয়া, এরা হচ্ছে স্বাধীনতা পেয়ে গেছিলো। কিন্তু সেরমভাবে আরও ছোট ছোট দেশ ছিল, সেটা হচ্ছে কি বসনিয়া, হারজেগোভিনা আর হচ্ছে সার্বিয়া। বসনিয়া, হারজেগোভিনা এই দুটো যে জায়গা ছিল, এইগুলো কি করছিল, এইগুলো হচ্ছে এই অস্ট্রিয়া হচ্ছে দখল করতে যাচ্ছিল। অস্ট্রিয়া এই সব জায়গাগুলোকে দখল করতে যাচ্ছিল এবং পরবর্তী সময় সার্বিয়াকেও দখল করারই তার হচ্ছে মনের প্ল্যান ছিল। তো সার্বিয়া যখন দখল করবে এই অস্ট্রিয়া, তখন হচ্ছে কি তার আগে হচ্ছে সার্বিয়ার রাজকুমারকে হচ্ছে পাঠানো হয় অস্ট্রিয়ার রাজকুমারকে পাঠানো হয়, এই সার্বিয়া একটুখানি ঘুরে টুরে দেখবে। আর অস্ট্রিয়ার রাজকুমার ডিউক আসে হচ্ছে সার্বিয়া একটু ঘুরে ফিরে দেখার জন্য।
আর তখনই তার আগেই হচ্ছে তোমার বসনিয়া আর হচ্ছে হার্জেগোভিনিয়াকে তো তার আগেই হচ্ছে অস্ট্রিয়া দখল করেছে। কিন্তু এখানে যখন দখল করছে তখন কি এই বসনিয়ায় মানুষেরা হার্জেগোভিনিয়ার মানুষেরা এদের মনে কি কিছু একটা জাগরিত হবে না? আমাদের ভারতবর্ষকে দখল করে নিয়েছিল, আমাদের ভারতবর্ষের মনে কি জাগরিত হয়নি দেশপ্রেম? তোমার হচ্ছে গুপ্ত সমিতি, এখানে বিপ্লবী সংগঠনগুলো কি তৈরি হয়নি? তৈরি হয়েছিল। ঠিক সেরকমভাবে ওখানেও হচ্ছে একটা বিপ্লবী সংগঠন তৈরি হয়েছিল বসনিয়াতে। সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট নামে হচ্ছে একটা গুপ্ত সমিতি তৈরি হয়েছিল। সেই ব্ল্যাক হ্যাটের অনেক ইয়ং সদস্য ছিল। ইয়ং সদস্যরা এই ব্ল্যাক হ্যাটের ছিল কি, তারা চাইতো যে এই বসনিয়া, হার্জেগোভিনিয়া, সার্বিয়া এরা সকলে মিলে একটা স্বাধীন দেশ তৈরি হোক। সকলে মিলে এই জায়গাগুলোকে মিলিয়ে একটা স্বাধীন দেশ তৈরি হতে চাইছিল। কেন? কারণ হচ্ছে তাদের ভাষাগত ঐক্য ছিল, তাদের জাতিগত ঐক্য ছিল, তারা হচ্ছে জাতিগতভাবে এক ছিল। সেই জন্য কি তারা হচ্ছে এই বড় বড় দেশের কবলে না থেকে তারা হচ্ছে স্বাধীনভাবে একটা নিজের দেশ বানাতে চেয়েছিল। এই যুব সমাজ যেই দেশটা বানাতে চেয়েছিল সেই দেশের নাম রাখতে চেয়েছিল যুগোস্লাভিয়া। কিন্তু অন্যদিকে হচ্ছে এই অস্ট্রিয়া হাঙ্গেরি এই সব জায়গাগুলোকে দখল করতে চেয়েছিল। এই সব জায়গাগুলোকে যখন অস্ট্রিয়া হাঙ্গেরি দখল করতে চেয়েছিল তখন কি হয়, এই গুপ্ত সমিতি আসে সার্বিয়াকে যখন দখল করতে চাই। গুপ্ত সমিতির একজন তোমার হচ্ছে ছেলে, যার নাম হচ্ছে গাভরিলো প্রিন্সিপ। 19 বছরের ছেলে। তখন কি এই যখন 19 বছরের ছেলেটা বন্দুক নিয়ে হচ্ছে রেডি হয়ে থাকে, মির্জাপুর নয়, এটা হচ্ছে সেরকম একটা সিচুয়েশান হয়েছিল যেমন আমরা সিনেমায় দেখে থাকি। তো হচ্ছে বন্দুক নিয়ে হচ্ছে রেডি ছিল। এই ডিউক যখন অস্ট্রিয়া হাঙ্গেরির রাজকুমার ডিউক যখন রাস্তা দিয়ে যায় তখন এই ছেলেটা 19 বছরের ছেলেটা বন্দুক বের করে। হুটখোলা জিপ এমনিতেই ছিল, হুটখোলা জিপ মানে ওপরে কভার নেই, জিপ ছিল। তো তখন দেখে যে যখনই ওর সামনে আসে তোমার হচ্ছে ছেলেটা সামনে আসে তখনই ছেলেটা কি বন্দুকটা বার করে আর মাথায় ধরে, ঠিচকাও। তো দেন তারপরে গল্প শেষ, অস্ট্রিয়ার রাজকুমার হত্যা হয়ে গেল। যখন আরেকটা এখানে ইস্যু কি, সেটা হচ্ছে এই অস্ট্রিয়া হাঙ্গেরির রাজকুমার ডিউক যে ছিল হচ্ছে লাস্ট ডিউক ছিল। এই বংশের আর কোনো বাতি ছিল না, শেষ প্রদীপ ছিল হচ্ছে ডিউক শেষ প্রদীপ হচ্ছে বুঝে গেল। তখন হচ্ছে অস্ট্রিয়া হাঙ্গেরি লোকজন হচ্ছে পুরো হচ্ছে মানে লোকজন না, তাদের আত্মীয় হচ্ছে বুক পিটে হচ্ছে কাঁদতে শুরু করে, আমাদের সব চলে গেল এই সেই। এবার কি সার্বিয়া থেকে অ্যাটাক হয়েছে, সার্বিয়াকেই তোমার হচ্ছে শাস্তি দিতে হবে। সার্বিয়ার সঙ্গে হচ্ছে অনেক অপমানজনক সন্ধিফন্দি করতে চায়, এমনইভাবে করতে চায় যাতে হচ্ছে সার্বিয়ার স্বাধীনতা বলে কিছু থাকে না। তখন হচ্ছে সার্বিয়া বলে যে না, আমরা এই অপমানজনক সন্ধিগুলো, অপমানজনক চুক্তিগুলো কীভাবে মেনে নেবো, এইগুলো মেনে নেওয়া সম্ভব নয়। আর যখনই এই সম্ভব নয় বললো তখনই অস্ট্রিয়া সার্বিয়ার এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে দেয়। তো তাহলে অস্ট্রিয়া সার্বিয়ার এই যুদ্ধ কীভাবে হলো সেইটা হচ্ছে আমরা এখানটাতে ক্লিয়ার করে দিলাম। এখানে হচ্ছে আরেকটা ফ্যাক্ট হলো, এই দুজনের মধ্যে যুদ্ধ কিভাবে হলো, কি সমস্যা ছিল সেইটা হচ্ছে আমরা দেখে নিলাম। কিন্তু বাকি দেশগুলো এদের সমস্যায় নাক কীভাবে গলালো সেইটা হচ্ছে এবার আমাদের দেখার বিষয়। সেইটা দেখতে গেলে কি, রাশিয়ার অটোমান এম্পায়ার এই দুজনের মধ্যেই প্রথম থেকেই সমস্যা চলছিল। তাই জন্য কি একে অপরের পুরনো শত্রু ছিল। তো যাই হোক, এটা হচ্ছে পুরনো শত্রু ছিল। তো এরা দুজন একে অপরের এগেনস্টে আসবে কীভাবে সেটা তো বুঝতেই পারছি এবং দেখতেও পাবো। এখানে হচ্ছে দেখতে পেয়েছি আমরা কীভাবে হচ্ছে একে অপরের এগেনস্টে এলো। কিন্তু আরেকটা জিনিস কি, অস্ট্রিয়া হাঙ্গেরি এই দেশটা প্রথম থেকেই কী করেছিল, যে প্রথম থেকেই এরা জানতো যে আমরা সার্বিয়াকেও কবজা করব, বসনিয়াকেও কবজা করব এবং হার্জেগোভিনিয়াকেও কবজা করব। বসনিয়া, হার্জেগোভিনিয়া, তারপরে সার্বিয়া, এগুলোকে কবজা করার জন্য কি, যে যাতে অন্য কোনো দেশ না আসতে পারে। তখন কি অস্ট্রিয়া চুপি গেছিল হচ্ছে রাশিয়ার কাছে। রাশিয়াকে বলেছিল, দেখো তোমাদের অটোমান এম্পায়ারের সঙ্গে তো একটু সমস্যা রয়েছে, অটোমান এম্পায়ারের দু একটা জায়গা বলে তুমি ওইগুলো যখন দখল করবে, আমি অস্ট্রিয়া বলছি আমি কিন্তু তোমাকে কিছু বলবো না। রাশিয়ার কাছে নিকোলাস চয়েস, আমি কিন্তু কিছু বলবো না। তার বিনিময়ে কি, আমি না এই সার্বিয়াকে দখল করে নেবো, সার্বিয়াকে তো আমার দখল করার ইচ্ছে, দখল করে নেবো, তুমি কিন্তু এখানে নাক গলাতে এসো না। তো রাশিয়া তখন প্রথমে কি বলেছিল, আচ্ছা ঠিক আছে, আমি দোকানটা দখল করে নেবো, আমিও নাক গলাতে যাবো না, তুমিও নাক গলাতে এসো না, পুরো হচ্ছে যে যা দুজনে মিলে দখল করবো, পুরো বিন্দাস থাকবো, সব কিছু দখল করে নেবো।
তো এবার কি এখানে সমস্যা হয়ে যায় কি, রাশিয়ার যেই জাতিগতভাবে হচ্ছে যেই মানুষেরা ছিল তাদের হচ্ছে সেই একই যত মানুষ হচ্ছে সেই সার্বিয়া, তারপরে হচ্ছে বসনিয়া হার্জেগোভিনা এই সব জায়গাতেই ছিল। তখন কি যখন হচ্ছে এই খবর হচ্ছে জনগণের কাছে যায় যে তুমি আমাদের জাতিগত মানুষকে হচ্ছে ওইখানে রয়েছে তাদের তুমি এগেনস্টে যখন সে সমস্যায় পড়বে তুমি বাঁচাতে যাবে না, তখন রাশিয়ার নিকোলাসের ওপর রাশিয়ার ওপর হচ্ছে রাশিয়ার জারতন্ত্রের ওপর চাপ পড়তে থাকে। তখন কি রাশিয়ার জারতন্ত্র বাধ্য হয় এক প্রকার হচ্ছে সার্বিয়াকে হেল্প করতে, এবং সার্বিয়াকে তারা হচ্ছে হেল্প করতে থাকে, ছোট দেশ তাদেরকে হচ্ছে হেল্প করতে থাকে। কারণ কি এখানে জাতিগত মানুষের ঐক্য, এখানে জাতিগত মানুষ হচ্ছে একই জাতিগত মানুষ বসবাস করতো, তো সেই জন্য কি রাশিয়া এদের পাশে দাঁড়াতে বাধ্য হয়। তো তারপর কি অস্ট্রিয়া হাঙ্গেরি দেখলো যে ঠিক আছে যা এ তো রাশিয়া তোমার এরকম বলেছিল প্রথমে হেল্প করবো, দিয়ে তারপর আমার তো হাতের বাইরে চলে গেল, তাহলে কি তাহলে হচ্ছে অস্ট্রিয়া হাঙ্গেরি ভেতরে ভেতরে প্ল্যান করলো তাহলে কি তাহলে আমি জার্মানির কাছে যাই, জার্মানিকে গিয়ে হচ্ছে বলি। তো অস্ট্রিয়া হাঙ্গেরি এসে জার্মানির কাছে যায়। জার্মানি তখন কে ছিল হচ্ছে শাসন ক্ষমতা হচ্ছে কাইজার উইলিয়াম। তো হচ্ছে তার কাছে যায়, গিয়ে বলে যে এরকম আমি ওই জায়গাটাকে নেবো ভাবছিলাম, আমি দখল করে নেবো ভাবছিলাম, কিন্তু রাশিয়া হচ্ছে আমার পথের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে কি তুমি আমাকে হেল্প করবে? অস্ট্রিয়া হাঙ্গেরি জার্মানিকে বলছে। তো জার্মানি বলছে যে না না জার্মানি বলছে যে কেন করবো না, আমরা আমাদের তো পুরনো বন্ধুত্ব সম্পর্ক, আমরা তোমাকে ঠিক হেল্প করে দেবো, যখনই তোমাকে অ্যাটাক করবে তখনই তুমি আমাকে বলবে, আমি পুরো পেছন দিক দিয়ে তোমাকে সব সাপোর্ট করে দেবো। জার্মানি কাকে বলছে? অস্ট্রিয়া হাঙ্গেরিকে বলছে ঠিক আছে আমি তোমাকে সাপোর্ট করে দেবো। তখন এই সব খবর জানতে পেরে রাশিয়া হচ্ছে যায় হচ্ছে ফ্রান্সের কাছে, যে এরকম এরকম হচ্ছে, তো আমাকে কি একটুখানি, আমারও তো ম্যান পাওয়ার লাগবে, একটু সাহায্য করবে নাকি? ফ্রান্স বলে যে আমি এইসব ঝামেলায় মাথা গলিয়ে কী করবো, আমি মাথা গলাবো না। তো কি ফ্রান্স হচ্ছে এই থেকে হচ্ছে বিরত থেকে যায়। তো তখন কি এই একটা যুদ্ধ পরিস্থিতি শুরু হচ্ছিল যখন, তখন কি এইভাবে হচ্ছে এই ফ্রান্স সরে আসার পরে কি এইভাবে হচ্ছে একটুখানি শান্ত হয়ে যায়। এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় কখন, যখন হচ্ছে এই ডিউককে, এই অস্ট্রিয়া হাঙ্গেরির রাজকুমার যখন হচ্ছে সার্বিয়ায় আসে, আর আসার পরে যখনই হচ্ছে খুব শখ জানে যে ওখানে হচ্ছে তুমি জায়গা দখল করছো, দিয়ে হচ্ছে হুটখোলা গাড়িতে ঘুরবে, খুব শখ হুটখোলা গাড়িতে চেপে হচ্ছে যখন ঘুরছিল তখন হচ্ছে যখন মেরে দিল, দিয়ে তারপরে কি এই সমস্যা পুরো আরও জোরদারভাবে শুরু হয়ে গেল। এই সমস্যা যখনই শুরু হয়ে গেল তখনই কি হলো, তখনই হচ্ছে গড়ভিটিলো প্রিন্সিপ যখনই হচ্ছে অস্ট্রিয়া রাজকুমারকে হচ্ছে অ্যাটাক করলো, হত্যা করে দিল, তখনই কি এই অপমানজনক চুক্তি করলো। অপমানজনক চুক্তি যেই করলো তখনই হচ্ছে অস্ট্রিয়া অ্যাটাক করলো হচ্ছে সার্বিয়ার ওপর, সার্বিয়াকে বাঁচাতে এলো হচ্ছে রাশিয়া, তার জন্য কি অস্ট্রিয়া হাঙ্গেরির ওপর অ্যাটাক করলো। আর অস্ট্রিয়া হাঙ্গেরির ওপর যেই অ্যাটাক হলো তখনই কি জার্মানি হচ্ছে অস্ট্রিয়া হাঙ্গেরিকে বাঁচাতে এলো, জার্মানি তোমার হচ্ছে অ্যাটাক করলো হচ্ছে রাশিয়াকে, জার্মানি যেই অ্যাটাক করলো তখনই কি তখন আবার হচ্ছে ফ্রান্স চলে এলো, ফ্রান্স প্রথমে আসবে না বলেছিল, দিয়ে হচ্ছে ফ্রান্সও চলে এলো, অ্যাটাক করতে শুরু করে দিল জার্মানিকে। এইভাবে পুরো হচ্ছে চারিদিকে যুদ্ধ পুরো একবার যাচ্ছে তাই অবস্থা, পুরো হচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেল। আর দেখতে দেখতে যুদ্ধ বৃহত্তর পরিস্থিতি বিভিন্ন জায়গায় পুরো খিচুড়ির মতো, এখানে একবার হচ্ছে ওখানে হচ্ছে সেখানে হচ্ছে, গোটা ইউরোপের ম্যাপে চারিদিকে যুদ্ধই যুদ্ধ। আর দিয়ে তারপরে কি আমরা কি দেখতে পেলাম, একদিকে তোমার হচ্ছে ফ্রান্স রাশিয়া ব্রিটেন, এদের মধ্যে এই ফ্রান্স রাশিয়া ব্রিটেনের মধ্যে একটা চুক্তি ছিল, ঠিক আছে? ইউকে মানে হচ্ছে ইংল্যান্ড, তোমার হচ্ছে ইউনাইটেড কিংডম অর্থাৎ হচ্ছে ইংল্যান্ড রাশিয়া ফ্রান্সের মধ্যে ট্রিপল এন্টেন্ট বলে একটা চুক্তি ছিল। এই চুক্তিতে কি বলা হতো যে একে অপরের সমস্যায় পড়লে তখন হচ্ছে বাকি দুটো দেশ হচ্ছে এসে তাদের পাশে দাঁড়াবে, তো একে অপরের সমস্যায় পড়লে এসে হচ্ছে পাশে দাঁড়াবে। তো এই চুক্তি ছিল, তো এই চুক্তি অনুযায়ী তিনটে দেশ এক হয়ে গেছিলো। আর এই যে আরেকটা ব্যাপার, যে এই যে যখন তোমার হচ্ছে এই যুদ্ধ হলো, যা অস্ট্রিয়াকে বাঁচাতে জার্মানি এলো, সার্বিয়াকে বাঁচাতে রাশিয়া এলো, তারপর হচ্ছে ফ্রান্স ঢুকে গেল তাদের চুক্তি অনুযায়ী, ব্রিটেন চলে এলো, এই যে পরিস্থিতিটা হচ্ছিল, এই টোটাল পরিস্থিতিটাকে মানে একজনকে বাঁচাতে অন্যজন আসছে, এই পরিস্থিতিটাকে তৎকালীন সময় বর্ণনা করা হতো চেন অফ ফ্রেন্ডশিপ বলে, এটাকে বর্ণনা করা হতো। তো এই জায়গায় যদি কোশ্চেন চলে আসে চেন অফ ফ্রেন্ডশিপটা কি, পারবে তো? পারবে। তো এই হচ্ছে ব্যাপার। আরও একটা জিনিস যেটা তো তোমরা দেখো হচ্ছে খাতায় যেটা লিখেই রেখেছো, একটু জলটা খেয়ে নিই।
কোন কোন দেশ হচ্ছে যুক্ত হবে, দেখো শেষে হচ্ছে ইটালি আর জাপান যুক্ত হবে। ইটালি কিন্তু যুক্ত হওয়ার কথা ছিল জার্মানি আর অস্ট্রিয়ার সাথে, ওদের সঙ্গে একটা চুক্তি ছিল যে তারা কি জার্মানি অস্ট্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু ইটালি জার্মানি আর অস্ট্রিয়ার সঙ্গে যুক্ত হয়নি, শেষে এসে যুক্ত হয়েছিল এই অ্যালাইড পাওয়ারের সঙ্গে অথবা হচ্ছে মিত্র শক্তির সঙ্গে। তারপরে জাপানও যুক্ত হয়েছিল এবং 1917 সালে যুক্ত হয়েছিল ইউএসএ, আমেরিকা। আমেরিকা কেন এই যুদ্ধে যুক্ত হয়ে গেছিল, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন থাকে। তো এই প্রশ্নের সমাধানে আমরা যে উত্তরটা বলবো সেই উত্তরটা কি, সেই উত্তরটা হচ্ছে সমুদ্রের মধ্যে দিয়ে তৎকালীন সময় বিজনেস হতো, সমুদ্রের মধ্যে দিয়ে বিভিন্ন জাহাজ যেত, জাহাজের মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য হতো। আর আমেরিকা বলে দিয়েছিল আমরা কোনো যুদ্ধতে কোনো উপনিবেশ বানাবো না, কোনো যুদ্ধতে অংশগ্রহণ করব না, কিন্তু তারা তাদের জাহাজপত্র তো নিয়ে যাচ্ছিলো, তারা তো ব্যবসা বাণিজ্য করছিল। জার্মানি কী করলো, জার্মানিও পুরো হচ্ছে চারিদিকে হচ্ছে নৌকা ফৌকা সব কিছু হচ্ছে বানিয়েছিল, নৌকা ফৌকা নিয়ে সব কিছু চারিদিকে যাচ্ছিল, নৌকা না সরি জাহাজ, জাহাজ নিয়ে যাচ্ছিল, সব জাহাজকে অ্যাটাক করছিল, এ ওর দেশের জাহাজকে অ্যাটাক করছে, ফ্রান্সের জাহাজকে অ্যাটাক করছে, একে ওকে অ্যাটাক করছে। তো অ্যাটাক করতে করতে কি একটা আমেরিকান জাহাজকে, আমেরিকান সাবমেরিনকে হচ্ছে জার্মানি সাবমেরিন একটা আমেরিকান জাহাজকে মানে অ্যাটাক করে, মানে তোমার হচ্ছে সেইখানে তাদের মানুষ ছিল, মানে হচ্ছে আমেরিকার অনেক মানুষ ছিল সেই জাহাজে, সেই জাহাজ যখন ভেঙে যায় সেখানকার 100 সামথিং মানুষজন ছিল, তারা হচ্ছে মারা যায়। অর্থাৎ জার্মানির অ্যাটাকে আমেরিকার 100+ মানুষ মারা যায়। সেই জন্যই তখনই এই ইউএসএ এই যুদ্ধে নামতে বাধ্য হয় এবং এই যুদ্ধে নামে। ইউএসএ কাদের হয়ে নামে হচ্ছে এই যুদ্ধে, অ্যালাইড পাওয়ার বা মিত্র শক্তির হয়ে নামে। 1917 তোমার হচ্ছে ইউএসএ নামছে এই যুদ্ধতে। তৎকালীন সময় কিন্তু 1918 যুদ্ধ শেষ হচ্ছে, তার আগে হচ্ছে 1914 থেকে হচ্ছে যুদ্ধ চলছে। 3 বছর বাদে সবাই হচ্ছে বিপর্যস্ত হয়ে গেছে, তখন ফুল এনার্জিতে নামছে হচ্ছে ইউএসএ নামছে। ইউএসএ যদি না নামতো তাহলে হয়তো এই সেন্ট্রাল পাওয়ারই যুদ্ধে জিতে যেত। ইউএসএ নামছে ফুল এনার্জি নিয়ে এবং বিভিন্ন ফ্রন্টে জিততে শেষে হচ্ছে এই অ্যালাইড পাওয়ার যুদ্ধে জিতে যায়। অ্যালাইড পাওয়ার হচ্ছে যুদ্ধে জিতে যায়। কবে হচ্ছে যুদ্ধ শেষ হয়? 11 নভেম্বর 1918। আর তখন কি দেখো হচ্ছে আরেকটা পরিস্থিতি, এই যুদ্ধ থেকে কিন্তু তখন আবার রাশিয়া ব্যাক করে গেছিলো। রাশিয়া কেন ব্যাক করে গেছিলো? তো রাশিয়ার ইতিহাসে আমরা যখন দেখেছিলাম যে রাশিয়াতে জারতন্ত্র থেকে সমাজতন্ত্রের দিকে এগোচ্ছিল, অর্থাৎ হচ্ছে রাজার রাজত্ব শেষ হয়ে একটা কমিউনিজম গভর্নমেন্ট ওখানে হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল। যখন হচ্ছে লেনিন ওখানে কমিউনিজম গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে তখন বলে যে আমার এই যুদ্ধের সঙ্গে কী দরকার আছে, আমি এই যুদ্ধে থাকবো না, বলে হচ্ছে রাশিয়া যুদ্ধ থেকে ব্যাক করে যায়। এটা হচ্ছে একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমরা আগের দিনের ক্লাসে দেখেছিলাম যে হচ্ছে রাশিয়ার সমাজতন্ত্র যখন পড়েছিলাম তো কীভাবে রাশিয়া হচ্ছে ব্যাক হয়ে চলে আসে। তো আমি বলবো যে যাদের সমাজতন্ত্র রয়েছে টপিকটা, তোমাদের হচ্ছে সমাজতন্ত্র এই ক্লাসটা দেখে নেওয়া খুবই দরকারি। ওখান থেকে হচ্ছে বিভৎস প্রশ্ন আসে। আর কমিউনিজম কি, এইটা একটা ধারণা, এই ধারণাটা না ক্লিয়ার হলে গোটা চ্যাপ্টার কমিউনিজম নিয়ে হচ্ছে কোল্ড ওয়ার, তোমার হচ্ছে ঠান্ডা যুদ্ধ, সব কিছু হচ্ছে কমিউনিজম নিয়ে প্রচুর ক্লাস রয়েছে পরবর্তী সময়, প্রচুর ইতিহাসে ডিপলি হচ্ছে বুঝতে হবে। তো কমিউনিজম না বুঝলে তোমরা হচ্ছে সেইগুলো হচ্ছে ক্লিয়ার হবে না। পারলে কমিউনিজমের ক্লাসটা করে নিও যাদের রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এইভাবে হচ্ছে ইউএসএ এন্টার করার পরে হচ্ছে যুদ্ধে শেষ হয়। যুদ্ধে একে একে সব ফ্রন্ট হচ্ছে জার্মানি, অস্ট্রিয়া, অটোমান এম্পায়ার, বুলগেরিয়া, এরা হচ্ছে সব হারতে শুরু করে এবং আত্মসমর্পণ করতে শুরু করে। আত্মসমর্পণ যখন করতে শুরু করে তখন কি যারা যুদ্ধে হেরেছে তাদের ওপর বিভিন্ন কন্ডিশন চাপানো হয়। আর তখন এই কন্ডিশন চাপাতে চাপাতে তখনই হচ্ছে জার্মানিকে সব কিছু যুদ্ধের জন্য দায়ী করা হয়। যদিও যুদ্ধ শুরু করেছিল কে, অস্ট্রিয়া হাঙ্গেরি, এই রাজকুমারকেই তো মারা হয়েছিল। হ্যাঁ, জার্মানি হচ্ছে নাক গলিয়েছিল, কিন্তু জার্মানির কাছে সাহায্য চাইতে গিয়ে গেছিলো ব্যাকে যদি দেখতে যাই তো এই অস্ট্রিয়া হাঙ্গেরি সাহায্য চাইতে এসেছিল, আর জার্মানি সাহায্যও করেছিল। দোষ সবারই রয়েছে, দোষ এদেরও রয়েছে, দোষ ওদেরও রয়েছে, দোষ সবারই রয়েছে, কিন্তু এই সব কিছু দায়ভার চাপলো হচ্ছে জার্মানির ওপর। জার্মানির ওপর দায়ভার চেপে জার্মানিকে বিভিন্ন সন্ধি মানতে বাধ্য করানো হলো। কোন সম্মেলন হয়েছিল, যেই সম্মেলনের মধ্যে জার্মানিকে বিভিন্ন অপমানজনক শর্ত মানতে বাধ্য করা হয়েছিল? এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন। তো সেটা নিয়ে হচ্ছে আমরা ক্লিয়ার করবো যে কোন শর্তের মধ্যে দিয়ে
জার্মানিকে বিভিন্ন অপমানজনক শর্ত মানতে বাধ্য করা হয়েছিল। জার্মানি বলছে যে তোমার যা কয়লা আছে একজন নিয়ে নেবে, তোমার যা জাহাজ আছে সেইগুলো আরেকজন নিয়ে নেবে, আরেকটা দেশ নিয়ে নেবে, তুমি তোমার হচ্ছে যে কোনো দেশ এসে জার্মানির ওপর বিজনেস করতে শুরু করে দেবে, জার্মানি কোনো কাউকে কিছু বলতে পারবে না, জার্মানি 1 লাখের বেশি সৈন্য রাখতে পারবে না, এরকমভাবে জার্মানির ওপর বিভিন্ন সব জার্মানিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য পুরো হচ্ছে বিভিন্ন অর্থ দিতে হবে সব দেশগুলোকে, এই সব হচ্ছে বিভিন্ন অপমানজনক শর্ত জার্মানির ওপরে বসিয়ে দেওয়া হয়েছিল। আর এই যখন অপমানজনক শর্তগুলো বসিয়ে দেওয়া হয়েছিল তখনই হচ্ছে আসে হিটলার কখন আসে এটা হচ্ছে আরেকটা ব্যাপার। এই প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছিল জার্মানির একজন দক্ষ সৈন্য ছিলেন হচ্ছে হিটলার এই যুদ্ধের মধ্যে হিটলার অসুস্থ হয়ে যায়, হিটলার হচ্ছে চোখে অ্যাটাক হয়, হিটলার দেখতে পাচ্ছিলেন না, তখন হচ্ছে হিটলারকে হসপিটালে ভর্তি করা হয়। হিটলার যখন সুস্থ হয়, হিটলার যখন চোখে দেখতে পায় তখন এই সন্ধির কথা জানতে পারে, যদি আমি সন্ধির নামটা এক্ষুনি বলে দিতে যাচ্ছিলাম, তো এই সন্ধির কথা জানতে পারে যে কীভাবে জার্মানির ওপর বিভিন্ন বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, জার্মানিকে কীভাবে দবিয়ে রাখা হয়েছে যাতে বিশ্বের কোনোদিনও জার্মানি মাথা তুলে না দাঁড়াতে পারে। তো তখন হিটলার সবার সামনে এসেছিল আর এসে বলেছিল যে জনগণকে তোমরা সকলে কি এই অপমানের বোঝা নিয়ে বাঁচতে চাও, নাকি যা অপমান আমাদের ওপর করা হয়েছিল তার প্রতিশোধ নিতে চাও? তো জনগণ হিটলারের হয়ে দাঁড়িয়ে বলেছিল প্রতিশোধ চাই, আর শুরু হয়েছিল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলারের আমরা খারাপ দিকটা দেখি, কিন্তু হিটলারের ব্যাক স্টোরি যেখানে দেখো, আমি যখন তোমাদের হচ্ছে পড়িয়েছিলাম, তোমার হচ্ছে মেটারনিকের খারাপ দিকটাও যেমন বলেছিলাম, মেটারনিকের সাইড অফ স্টোরিটা যেমন বলেছিলাম, তেমন হচ্ছে মেটারনিক কী অত্যাচার করেছিল সেই কথাটাও বলেছিলাম, কিভাবে সবার সর্বনাশ করেছিল সেটাও বলেছিলাম। হিটলারের যখন World War II যখন আমরা কমপ্লিট করব, তো হিটলারের ব্যাক স্টোরি, হিটলারের কষ্ট, হিটলারের দেশকে এই যে চাপিয়ে দেওয়া হয়েছিল হিটলারের ওপরে, তোমার হচ্ছে হিটলারের দেশের ওপরে এত কিছু বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, তার থেকে বেরিয়ে আসার জন্য হিটলারের সমর্থন, হিটলারের সাইড অফ স্টোরি সেইটাও যেমন বলবো। তো হিটলার কী অত্যাচার করেছিল সেটাও হচ্ছে আমরা দেখব। তো যাই হোক, দিয়ে তারপরে হিটলার সবার কেরম 12টা বাজিয়েছিল, তো তারপরে হচ্ছে আমরা শুনেছি, এতদিন দেখেওছি। তো এই হচ্ছে একটা ব্যাপার যে ওয়ার্ল্ডটার প্রথম কীভাবে শেষ হলো, আর হচ্ছে দ্বিতীয়টার সূচনাও কীভাবে হচ্ছে সেটাও হচ্ছে আমরা এখানে একটুখানি ক্লিয়ার করলাম, ঠিক আছে। তো আরেকটা দেখো, যুদ্ধের কারণ হিসেবে আরও কয়েকটা জিনিস যদি আমরা দেখি তো সেটাও আমরা পাবো, সেটা কি বিভিন্ন গুপ্ত সমিতি। দেখো এখানে আমরা দেখবো যে গুপ্ত সমিতি বলতে কি গোপনে সব কিছু ঠিক করে নেওয়া, যে তোমার সঙ্গে এর যুদ্ধ হলে তুমি সামনে আসবে, তোমার সঙ্গে ওর যুদ্ধ হলে তুমি আমাকে সাপোর্ট করবে। এই গুপ্ত সমিতি, বিভিন্ন গুপ্ত সমিতি, দেখো যে আগেই তো মিটিং করেছিল না, যে এর সঙ্গে সমস্যা হলে তুমি আমার পাশে চলে আসবে, এর সঙ্গে সমস্যা হলে তুমি আমার পাশে চলে আসবে। এই অস্ট্রিয়া জার্মানির কাছে যাচ্ছে, রাশিয়ার কাছে যাচ্ছে, রাশিয়া ফ্রান্সের কাছে যাচ্ছে, এই গুপ্ত সমিতি। এই গুপ্ত সমিতিগুলো অনেকটা দায়ী ছিল, মানে পুরোটাই দায়ী ছিল হচ্ছে এই বিশ্বযুদ্ধ হওয়ার পেছনে। হয়তো যদি এই গুপ্ত সমিতিগুলো না থাকতো তাহলে এরকমভাবেই এত ভয়াবহ যুদ্ধটা হতো না। আর কি কারণ ছিল? লুণ্ঠনের সব থেকে বড় উদাহরণ কি? লুণ্ঠনের সব থেকে বড় উদাহরণ দেখো, এই বিশ্বযুদ্ধে হারার পর জার্মানির ওপর কীভাবে জার্মানির সব কিছু জিনিস কীভাবে হচ্ছে ক্যাপচার করে নেওয়া হচ্ছে, তাদের রেল, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের হচ্ছে খনি, সব কিছু কয়লা, তাদের হচ্ছে সৈন্যবাহিনী, সব কিছুর ওপর কন্ট্রোল করা হচ্ছে, তাদের সব কিছু জিনিসপত্র তো লুটই করে নিচ্ছে, এই বাকি দেশগুলো লুটই করে নিচ্ছে। অর্থাৎ এই লুট করার লোভ মানুষকে যুদ্ধের দিকে এগিয়ে নিয়েছিল। তাছাড়া কে বলেছে? জার্মানি নয়, জার্মানির যেই সকল উপনিবেশগুলো ছিল সেইগুলো থেকে হচ্ছে এই জার্মানি নয়, যেই সব দেশগুলো হচ্ছে জার্মানিতে রয়েছে প্লাস আছে, যেই সব দেশগুলো যুদ্ধে হেরেছিল তাদের সব উপনিবেশগুলো থেকে, যেখান থেকে সেই দেশগুলো থেকে উপনিবেশগুলোকে যা পারছে তাই হচ্ছে সেখান থেকে লুটপাট করছে। অর্থাৎ এই লুটপাট জন্ম দিয়েছিল, এই লুটপাটের লোভও জন্ম দিয়েছিল হচ্ছে তৎকালীন সময় হচ্ছে যুদ্ধে। তাছাড়া হচ্ছে ক্ষমতা প্রদর্শন, কার ক্ষমতা কত বেশি। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তৎকালীন সময় হয়ে গেছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে বিভিন্ন জিনিস আবিষ্কার হচ্ছে, বিভিন্ন অস্ত্র আবিষ্কার হচ্ছে। আরে কালী পুজোর সময় তো আমরা একটা ছোটো বোম, 1 প্যাকেট বোম কিনলে হচ্ছে ফাটিয়ে দেখি প্রথমটা সন্ধ্যে না হতে কি কত জোরে ফাটছে। আর এরা তো তৎকালীন সময় প্লেন বানিয়ে ফেলছে, তারপরে হচ্ছে রেলগাড়ি বানিয়ে ফেলছে, বিভিন্ন বন্দুক বানিয়ে ফেলছে, তাহলে কি আমাদের ট্রাই করে দেখতে হবে না? সেই আকাঙ্ক্ষা যে আমরা চারিদিকে আরও সাম্রাজ্য বিস্তার করবো, আমাদের নতুন অস্ত্র ব্যবহার করবো, সেই আকাঙ্ক্ষা এই যুদ্ধের জন্ম দিয়েছিল।
আর সাম্রাজ্য বিস্তার, কার সাম্রাজ্য কত বড় হবে, আমি সবার বেশি ক্ষমতা, আমার সাম্রাজ্য সবার বেশিই হবে। তো এরকম একটা মনের হচ্ছে তৎকালীন সময় অহংকার, যেই অহংকার এই যুদ্ধের জন্ম দিয়েছিল। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আরও কিছু কারণ ছিল যেইগুলো হচ্ছে এই বিশ্বযুদ্ধের জন্ম দিয়েছিল। প্রচুর গরম, কি করা যাবে, ফ্যান চালালে হচ্ছে নয়েজ নেবে, আর আমি চাই না তোমাদের সমস্যা হোক। তো তাই জন্য একটুখানি আমি কষ্ট করি, তুমি ফ্যান চালিয়ে ক্লাস করো, যার বাড়িতে এসি আছে এসি চালিয়েও ক্লাস করো। তো এরপরে হচ্ছে যেটা দেখব কি, এই যুদ্ধের প্রকৃতি কি ছিল। এই প্রথম বিশ্বযুদ্ধকে টোটাল ওয়ার বা গ্রেট ওয়ার এইসব কথাগুলো বলা হয়। কারণ কি, ভেবেছিল মানুষজন ভেবেছিল যে এরপরে পৃথিবীতে এরকম আর ভয়াবহ যুদ্ধ হবে না, এই যুদ্ধ এরকম ভয়াবহ যুদ্ধ যাতে না হয় তার জন্য জাতিসংঘ স্টেপও নেওয়া হয়েছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়েছিল। কেন ব্যর্থ হয়েছিল সেটাও চলো খুঁটিয়ে না খাটিয়ে দেখে নেবো। ক্লিয়ার হচ্ছে তো ক্লাস? দেখো আমি এত কিছু বলছি, আমি তোমাদেরকে ক্লিয়ার করার জন্যই বলছি, ক্লিয়ার হচ্ছে কিনা সেটা তুমি আমাকে বলো। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধ একে টোটাল ওয়ারও বলা হয়। পৃথিবীর প্রায় সকল দেশই কোনো না কোনোভাবে যুদ্ধে জড়িয়ে গেছিলো। কারণ কি, চীনও জড়িয়ে গেছিলো, চীনকে উপনিবেশ বানিয়েছিল, ভারতকে বানিয়েছিল, এইভাবে হচ্ছে বিভিন্ন উপনিবেশগুলো ইনডাইরেক্টলি এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে গেছিলো। বিভিন্ন উপনিবেশের কোনো স্বার্থ ছিল না এই যুদ্ধে জড়ানো, কিন্তু জোরজবস্তি তাদেরকে এই যুদ্ধে জড়ানো হয়েছিল। ভারতের লোকজনকেও কীভাবে জড়ানো হয়েছিল, আর ফল হিসেবে ভারতকে বলেছে তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দেবো, তার ফল হিসেবে জালিয়ানবাগে হত্যাকাণ্ড দিয়েছিল। তো যেমন ব্রিটেন যেমন করেছিল, তেমন হচ্ছে ব্রিটেনকে হচ্ছে মজা দেখিয়েছিল হচ্ছে হিটলার। তো যাই হোক, এই যুদ্ধ জলে, স্থলে, আকাশে সব জায়গায় হয়েছিল। জলে যুদ্ধ জাহাজের মধ্যে দিয়ে, জলে হচ্ছে, আকাশে হচ্ছে প্লেনের মধ্যে দিয়ে হচ্ছে, আর স্থলে বন্দুক নিয়ে তো হচ্ছেই। তো সব ক্ষেত্রে এই যুদ্ধ ছড়িয়েছিল। এই যুদ্ধ গির্জা, স্কুল, ঘর বাড়ি, কলকারখানা সব কিছুকে ধ্বংস করেছিল। একটা যুদ্ধ যখন বোম, কি তোমার হচ্ছে আধার কার্ড দেখে হচ্ছে বোম পড়বে, এই অ্যাড্রেস এখানে এত যুদ্ধে হচ্ছে, এত যুদ্ধের সৈন্য নয়, তাহলে ঠিক আছে এর বাড়িতে পড়বো না, পাশের বাড়িটায় পড়বো, ও যুদ্ধের সৈন্য, তাই না? যুদ্ধের বোমা কখনো হচ্ছে কারো বাড়ির অ্যাড্রেস দেখে, পিনকোড দেখে পড়ে না। যখন পড়ে, কোন জাতি ধর্ম নির্বিশেষে সবার যার বাড়িতে পড়ে তার আশেপাশ সব কিছু ধ্বংস করে দেয়। তো এখানেও ধ্বংস করেছিল সেই বাচ্চাদের পড়া স্কুল, যেখানে প্রার্থনা করে মানুষ, সেই গির্জে, মানুষের যেখানে থেকে বড় হয় সেই ঘর বাড়ি, কলকারখানা যেখানে কাজকর্ম করে, সব কিছুকেই এই যুদ্ধের ফলাফল হিসেবে এই যুদ্ধ ধ্বংস করেছিল। বিজ্ঞান আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে বানানো হয়েছিল ডুবোজাহাজ, ট্যাঙ্ক, ভারী কামান, উড়োজাহাজ, এই সব কিছুই ধ্বংস করেছিল এই মানব সভ্যতাকে। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো, বিজ্ঞান যেমন যতটা আশীর্বাদ ততটা ঠিক অভিশাপও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা কতটা ক্ষয়ক্ষতি করেছিল সেটাও হচ্ছে একটা ব্যাপার। তো এখানেও দেখো বিজ্ঞান, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেই কারখানা কীভাবে হচ্ছে, সেই কারখানা থেকেই তৈরি হচ্ছে বন্দুক, সেই কারখানা থেকেই তৈরি হচ্ছে বিভিন্ন ট্যাঙ্কের পার্টস, বিভিন্ন কামানের পার্টস। সেই ট্যাঙ্কগুলোই ধ্বংস করছে সেই মানুষকে, যে মানুষ তৈরি করেছিল এই কলকারখানা, যাদের মানুষের জীবনকে সহজ সরল করার জন্য যেই তৈরি এসেছিল হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনেরই এক প্রকার ফল হচ্ছে এই ধ্বংস। এটাও হচ্ছে একটা ব্যাপার। এছাড়া এই মানব সভ্যতাকে ধ্বংস করার জন্য বিভিন্ন মাস্টার্ড গ্যাস, বিষাক্ত গ্যাস, রোগ জীবাণু সব কিছুই ব্যবহার করা হয়েছিল। বায়োলজিক্যাল যুদ্ধও হয়েছিল এবং শত্রুকে পরাজিত করার জন্য ভয়াবহ বিভিন্ন ধরনের চেষ্টা হয়েছিল। জাতীয় চেতনার অভূতপূর্ব জাগরণ ঘটেছিল এই যুদ্ধে। দল ও মত নির্বিশেষে মানুষ এই যুদ্ধে যুক্ত হয়েছিল। এটা ব্যাপারটা কেনা, তো রাজারা হচ্ছে ব্রেন ওয়াশ করেছিল তৎকালীন সময়। ফার্স্টেই যেটা আমরা বললাম, রাজারা বিভিন্ন মানুষজনকে ব্রেন ওয়াশ করছে, দিয়ে তারপরে কি, যখন ব্রেন ওয়াশ হচ্ছে, যুদ্ধে যাওয়া মানে তো প্রচুর গর্বের ব্যাপার, যুদ্ধে করা মানে হচ্ছে প্রচুর তুমি হিরো, এরকম ব্যাপার। কিন্তু এই হিরো কার জন্য? নিজের দেশ তো তখন ছিল না, রাজার দেশ ছিল। মানুষের মধ্যে কিন্তু এই জাগরণ সৃষ্টি হয়েছিল, রাজারা এই জাগরণ নিয়ে সৃষ্টি করে দিয়েছিল, যে এই জাতীয়তাবোধের জাগরণ এইসব সৃষ্টি করে দিয়েছিল।
আর তারপরে কি যুদ্ধ শেষে মানুষ তো প্রাণ হারালো, কিন্তু এইখান থেকেই এই যে এই জাগরণ সৃষ্টি করেছিল, এইখান থেকেই এই গণতন্ত্রের কনসেপ্টটাও পুরো হচ্ছে আসতে শুরু করলো এবং মানুষের মধ্যে এই জাতীয়তাবাদী গণতন্ত্রের চাহিদা জাগিয়ে তুললো। আর তারপরে গোটা বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন দেশে গণতন্ত্র পুরো হচ্ছে ছড়িয়ে যেতে শুরু করলো। তো যুদ্ধের প্রকৃতি হচ্ছে আমরা দেখলাম। তো এবার হচ্ছে লাস্ট স্টেপে আসবো হচ্ছে যুদ্ধের ফলাফল। যুদ্ধের ফলাফলে কি দেখব? ব্যাপক মানব সম্পদ হানি হয়েছিল। স্বাভাবিক, যুদ্ধ তো হচ্ছে মানব সম্পদের হানি করবেই, তো ব্যাপক মানব সম্পদ হানি হয়েছিল। প্রায় 6.5 কোটি সেনার মধ্যে 1 কোটিরও বেশি সেনা এই যুদ্ধে মারা গেছিল। তৎকালীন সময় 1 কোটি মানে হচ্ছে প্রচুর সংখ্যা, তৎকালীন সময় এত জনসংখ্যা ছিল না, তৎকালীন সময় জনসংখ্যা কম, আর সেই জনসংখ্যার মধ্যে যুদ্ধে নেমেছিল যেই 1 কোটি মানুষ মারা গেছিল। মোট হচ্ছে 6 কোটি মানুষ যুদ্ধে নেমেছিল, তার মধ্যে 1 কোটি মানুষ মারা গেছিল। হয়তো জার্মানির অবস্থা এমন হয়েছিল যে প্রত্যেক 3 জন মহিলার এগেনস্টে 1 জন করে পুরুষ ছিল, অর্থাৎ মানে 3টে মহিলা বিয়ে করতে চাইলে একজনই হচ্ছে সাইন পেত, না হলে সেই লোকটাকে 3 জনকে বিয়ে করতে হতো। তো এরকম হচ্ছে কন্ডিশন হয়ে গেছিলো হচ্ছে যুদ্ধের পরে। বিভিন্ন দেশেরই এরকম কন্ডিশন হয়েছিল, প্রচুর মানুষ মারা গিয়েছিল। যুদ্ধে যোগদানকারী রাষ্ট্রগুলির মধ্যে প্রতিদিন যা খরচ হয়েছিল তার মোট $24 কোটি, 150 বিলিয়ন, মিলিয়ন নয় বিলিয়ন ডলার সম্পত্তি নষ্ট হয়েছিল। অর্থাৎ যুদ্ধে এই সম্পত্তিটাকেও নষ্ট করেছিল। বহু মানুষ পঙ্গু হয়ে গেছিল এই যুদ্ধের মধ্যে দিয়ে। প্রায় 70 লক্ষ মানুষ পঙ্গু হয়ে গেছিল, চলাফেরা করতে পারতো না, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, এরকম হচ্ছে ভয়াবহতা। আর কি, এই রাজারা যুদ্ধ তো লাগিয়ে দিল, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এই জায়গা দখল করব, ওই জায়গা দখল করব, যুদ্ধ তো লাগিয়ে দিল। আর হ্যাঁ, এর পেছনে আরও একটা সবথেকে বড় কারণ ছিল, সেটা কি বিভিন্ন ব্যবসায়িক সমিতি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন বিভিন্ন কোম্পানি, এদের মধ্যে কি চাহিদা যেটা ছিল সেটা হচ্ছে কি বিভিন্ন দেশ দখল করো, ওইখানগুলো থেকে হচ্ছে বিজনেস করব। এই চাহিদাগুলো বিভিন্ন দেশকে হচ্ছে দখল করার হচ্ছে উৎসাহ দিত। আর এটা একটা কারণ ছিল যার জন্য এই বিশ্বযুদ্ধ হয়েছিল। প্রায় 70 লক্ষ মানুষ পঙ্গু হয়েছিল এই যুদ্ধের জন্য। চারিদিকে খাদ্যাভাব দেখা দিয়েছিল। মানুষ যখন চাষবাসই করবে না, তো মানুষকে যখন চাষবাস ছাড়িয়ে হচ্ছে যুদ্ধ করতে নিয়ে যাওয়া হবে, আর যদি চাষবাস করলে সেখানে সে বোম পড়ে গেল, সব কিছু ফসল নষ্ট হয়ে গেল, তো খাদ্যাভাব দেখা দেবে না। তো সেই খাদ্যাভাবও দেখা দিয়েছিল এই যুদ্ধের জন্য। চারিদিকে মহামারী দেখা দিয়েছিল, মানুষ কাতারে কাতারে মারা যাচ্ছিল। সামরিক তো মানুষ দূরের কথা, অসামরিক মানুষ, অর্থাৎ যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা বাদে বিভিন্ন বেসামরিক মানুষ যারা হচ্ছে যুদ্ধের সঙ্গে যুক্ত ছিল না, তারা বাড়িতে ছিল, তারা কোনো কাজে যাচ্ছিল, তারা চাষবাস করছিল, সেই সকল জায়গাগুলোতেও যুদ্ধের ক্ষতিকারক প্রভাব পড়েছিল, সেই সকল জায়গাগুলোতেও গুলি চলেছিল, বোমা বর্ষণ হয়েছিল, সেখান থেকেও বহু মানুষের প্রাণ গেছিল। মোট 27,000 কোটি ডলারের অপচয় হয়েছিল। ঠিক আছে, মোট 27,000 কোটি ডলারের অপচয় হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল হিসেবে যদি আমরা দেখতে পাই যে গোটা ইউরোপের ম্যাপ চেঞ্জ হয়ে গেছিল। এবার ইউরোপের ম্যাপে কী হচ্ছে দেখেছিলাম, ভাষাভাষী আর জাতিগত ঐক্যের ভিত্তিতে বিভিন্ন দেশ তৈরি হয়েছিল। এই যে গণতন্ত্র এসে গেছিলো এবং জাতিগত ভাষাগত ঐক্যের ক্ষেত্রেও আবার বিভিন্ন দেশ তৈরি হয়েছে। অর্থাৎ আগের ম্যাপ থেকে ইউরোপের ম্যাপ এই যুদ্ধের পরে হচ্ছে চেঞ্জ হয়ে গেছিল। রুশ সাম্রাজ্য অর্থাৎ হচ্ছে রাশিয়া, এই রাশিয়া সাম্রাজ্য ভেঙে ফিনল্যান্ড, অ্যাস্টোনিয়া, তারপরে হচ্ছে তোমার লটভিয়া, তারপরে হচ্ছে লিথুয়েনিয়া প্রভৃতি বিভিন্ন 4টে দেশের জন্ম হয়েছিল। রাশিয়া ভেঙে অর্থাৎ হচ্ছে 4টে দেশের জন্ম আমরা পেয়ে গেলাম। তারপরে কি, জার্মান, অস্ট্রিয়া, রাশিয়া কর্তৃক পোল্যান্ডের বিভিন্ন অংশ যেইগুলোকে দখল করে নেওয়া হয়েছিল সেইগুলোকে উদ্ধার করে পোল্যান্ড নামে একটা স্বাধীন দেশের প্রতিষ্ঠা করা হলো এই বিশ্বযুদ্ধে। এছাড়াও বেহেমিয়া আর হচ্ছে মারোভিয়া, এই দুটো জায়গাকে নিয়ে হচ্ছে একটা নতুন দেশ গঠন করা হলো যার নাম হচ্ছে চেকোস্লোভিয়া। আর তারপরে বসনিয়া, হারজেগোভিনা আর সার্বিয়া, এই 3টে দেশকে নিয়ে গঠন করা হচ্ছে যুগোস্লাভিয়া। এইখান থেকে কিন্তু সমস্যা শুরু হয়েছিল, মনে পড়ছে? এরাই হচ্ছে নিজেদের স্বাধীন দেশের দাবি করতে গেছিল, এরাই হচ্ছে নিজেদের স্বাধীন দেশের দাবির জন্য এই গুপ্ত সমিতি বানিয়েছিল। আর এদের দেশগুলোকে এই দখল করতে চেয়েছিল হচ্ছে এই অস্ট্রিয়া মাঝখান দিয়ে বেঁচে গেল, আর ফেঁসে গেল হচ্ছে জার্মানি। এদেরকেই হচ্ছে এরাই যদি এই সমস্যাটা, এই যদি
দখল করার হচ্ছে আকাঙ্ক্ষা যদি অস্ট্রিয়ার মনে না জন্মাতো, তাহলে কি আজকে এই বিশ্বযুদ্ধটা হতো? হয়তো অন্য কিছু যুদ্ধ হতো, কিন্তু এরকম হয়তো ভয়াবহতা ছিল না। লোভে পাপ, পাপে মৃত্যু, ওটাই হয়তো এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তো এরকম, কিন্তু শেষে আমরা কি দেখলাম, এই বসনিয়া, হার্জেগোভিনা, তারপর হচ্ছে সার্বিয়া, এই দেশগুলোকে মিলিয়ে একটা নতুন দেশ গঠন হয়, যার নাম দেওয়া হয় হচ্ছে যুগোস্লাভিয়া। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, জাতীয়তাবাদের প্রসার গোটা ইউরোপে ছড়াতে শুরু করে। জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক প্রভৃতি বিভিন্ন দেশে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে শুরু করে দেয়, এবং রাজতন্ত্র শেষ হয়ে গণতন্ত্রের সূচনা এই বিশ্বযুদ্ধের পরই আমরা দেখতে পাই। তারপরে কি, তুরস্কের কাছে হচ্ছে হেরে গেছিল হচ্ছে গ্রিস। ঠিক আছে, সেই গ্রিসেও প্রতিষ্ঠা হয় হচ্ছে তোমার হচ্ছে গণতন্ত্র। এছাড়াও আরও বিভিন্ন দেশে, গোটা ইউরোপে, এরপর হচ্ছে গোটা ইউরোপে আমরা দেখতে পারবো যে গণতন্ত্র ছড়িয়ে পড়ছে। সেগুলো পরের ক্লাসে আমরা দেখবো, এখনও তো দেখে নিলাম অনেক কটা। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা, এই যে প্রথম বিশ্বযুদ্ধে এত ভয়াবহতার রেজাল্ট, এত মানুষের ক্ষতি, এত মানুষের মৃত্যু, এত সম্পদ হানি, এত মানে কী বলবো, এত হচ্ছে রোগ জীবাণু, এত সব কিছু ছড়িয়ে গেছিলো, এইটা গোটা দেশগুলোর মধ্যে একটা কি শান্তির মানে বার্তা এবার চাইছিল যে এবার শান্তি হোক, আর যাতে যুদ্ধ না হয়। এই শান্তি প্রতিষ্ঠা রাখার জন্য, এই শান্তিকে বজায় রাখার জন্য কিছু স্টেপ নিতে হবে, এটা হচ্ছে ইউরোপ ভেবেছিল। আর প্রথম স্টেপ নেবে হচ্ছে ইউএসএর প্রধানমন্ত্রী স্টেপ নেবে 14 দফা দাবি, এটা হচ্ছে পরের ক্লাসে আমরা দেখবো 14 দফা দাবি। তো এই স্টেপ নিতে হবে, এই স্টেপের জন্য তারা হচ্ছে এগোয় যে কিছু একটা সংগঠন বানাতে হবে, যেই সংগঠন এই গোটা বিশ্বের বিভিন্ন দেশকে কন্ট্রোল করবে, যাতে আর পরবর্তী সময় এই ধরনের ভয়াবহ যুদ্ধ না হয়। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে যাতে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হয়। তো সেই জন্য হচ্ছে বিভিন্ন কমিটি গঠন করার হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে শান্তি বজায় রাখার, সম্পত্তি রক্ষার জন্যই একটা সংগঠন গঠন করা হয়, তার নাম হচ্ছে জাতিসংঘ অথবা হচ্ছে লিগ অব নেশন হচ্ছে কন্ট্রোল করতে বিভিন্ন দেশকে। এদের হচ্ছে নিজের ডাক্তারের টিম ছিল, ওষুধপত্র সব কিছুর জন্য চাঁদা তুলে হচ্ছে বিভিন্ন দেশের মানুষজন আসতো, একে হচ্ছে এই জাতিসংঘতে যুক্ত হতো। তারা হচ্ছে একটা খারাপ পরিস্থিতি হলে কীভাবে সামলাবে সেইটা হচ্ছে তারা দেখতো। কিন্তু এই জাতিসংঘ ব্যর্থ হয়, কারণ দেখো প্রথমবার নিয়েছে, প্রথমবার যে কোনো কাজ করায় যে সফল হয়ে যাবে এর কোনো মানে হয় না। জাতিসংঘ ব্যর্থ হয়। জাতিসংঘ কেন ব্যর্থ হয়? জাতিসংঘ সব কিছুতে ছিল, নিজস্ব আর্মি ছিল না। কোথাও হচ্ছে কেউ যদি বেশি বাড়াবাড়ি করে তাকে সামলানোর জন্য আর্মির তো দরকার, সেই আর্মি হচ্ছে জাতিসংঘতে ছিল না। পরবর্তী সময় হচ্ছে আর্মির জন্য আরও একটা সংগঠন তৈরি করা, সেটার নাম কি আমি বলবো না, আমি তার ক্লাস করেছি। আর তোমরা যারা জানো, এই জাতিসংঘের ব্যর্থতার ফলে আরেকটা যে নতুন সংঘ তৈরি হয়, সেটাকে যাদের আর্মি থাকবে, আর্মি পাওয়ার থাকবে, তার নাম কি সেটা হচ্ছে পারলে কমেন্ট বক্সে বলো। ঠিক আছে, পরের হচ্ছে ওটা আমরা পরের ক্লাসগুলোতেই দেখবো। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের ফলে কি হলো, কেন হলো, কি কি ছিল, সব কিছু দেখলাম। আর খালি হচ্ছে আমরা একটা জায়গাতে স্কিপ আমরা করিনি, একটা জায়গাতে একটুখানি কম বললাম, সেটা হচ্ছে কি বিভিন্ন ফ্রন্টে কারা কিভাবে যুদ্ধ করেছিল, কোথায় কোন ফ্রন্টে কতজন মানুষ মারা গেছিলো, ওই ডিটেলসটাতে হচ্ছে গেলাম না। কারণ হচ্ছে ওই ডিটেলসটা 4 বছরের চলা যুদ্ধ, কোন ফ্রন্টে কোন দিনকে কোথায় কী কী হয়েছিল সেইটা বলতে গেলে ওটার আলাদা একটা 2-3 ঘন্টা লাগবে। সেইটা বলতে গেলে 4 বছরের ঘটনা একদিনে বলা যায়, মানে এক নিমিষে তো বলা যাবে না। বিভিন্ন ফ্রন্টে বিভিন্ন দিন বিভিন্ন মানুষেরা গেছিলো, বিভিন্ন তাদের গভর্নর জেনারেল ছিল, কর্নাল ছিল, তারা হচ্ছে বিভিন্ন ছিল, বিভিন্ন সেনানায়ক ছিল। তো সেই ডিটেলসটাকেই শুধু একমাত্র স্কিপ করলাম। বাকি হচ্ছে টোটাল ওভারঅল কনসেপ্ট হচ্ছে তোমাদের ক্লিয়ার করে দিলাম। ওটা লাগলে হচ্ছে বলে দিও, ওটা তোমাদের অনার্স লেভেল ছাড়া ওটা হচ্ছে লাগে না, অনার্স আর মাস্টার্স লেভেল ছাড়া। তো তাই জন্য ওটা একটুখানি স্কিপ করে দিলাম। তো আদার্স হচ্ছে তোমাদের টোটাল এখানে কনসেপ্টটা হোপ ক্লিয়ার হয়েছে কি হয়নি সেটা হচ্ছে আমাকে জানিও। তো এখানে ক্লাসটা আমরা শেষ করব। হ্যাঁ, আরেকটা জিনিস, এই সব কিছু তো হলো, লাস্ট আমরা কি দেখলাম, জার্মানির ওপর অত্যাচার হলো। জার্মানির ওপর যেই সন্ধি চাপানো হলো, সেই হিটলারের জন্ম হলো। এত কিছু চাপ জার্মানির ওপর রয়েছে, সেই চাপ জার্মানিকে বিভিন্নভাবে অত্যাচার, বিভিন্নভাবে জার্মানির সব কিছু শোষণ করা হচ্ছে। সেই সময় জন্ম নিচ্ছে হচ্ছে হিটলারের চোখ ঠিক হচ্ছে, হিটলার আসছে, হিটলার জানতে পারছে যে এইভাবে হচ্ছে জার্মানির ওপর
বিভিন্ন শর্ত চাপিয়েছে জার্মানিকে এইভাবে লুটপাট করা হচ্ছে। হিটলার তখন বলছে জনসাধারণের কাছে এসে, তোমরা কি এই অপমানের সঙ্গে বাঁচতে চাও নাকি এই অপমানের প্রতিশোধ নিতে চাও? এই অপমানের যদি প্রতিশোধ নিতে চাও তো তাহলে হবে হচ্ছে যুদ্ধ, যেই যুদ্ধের নাম হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেইগুলো হচ্ছে পরের ক্লাসে আমরা কমপ্লিট করব। তো তার আগে হচ্ছে আমরা দেখব পরের ক্লাসে কি কি অপমান করা হয়েছিল এবং হচ্ছে 14 দফা দাবি কি। এই ক্লাসটার পরেই হচ্ছে সেকেন্ড বিশ্বযুদ্ধ হচ্ছে আমরা ক্লাস করব। তবে হচ্ছে আজ এখানেই শেষ। কার কার ক্লিয়ার হয়েছে হয়নি সেইগুলো অবশ্যই বলো, তোমার নাম কোথা থেকে দেখছো সেইগুলো জানিও। আজকের এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। লাইক শেয়ার সাবস্ক্রাইব যা ইচ্ছে। এখন টাটা, চলো শেষ। হ্যাঁ, পড়েছো টোটাল বই থেকে হচ্ছে যাদের যেই বইটা রয়েছে সেই বইটা হচ্ছে একবার পড়ে নিও, দেন তারপর হচ্ছে সব কিছু ক্লিয়ার হবে। আর যদি কিছু ডাউট থাকে সেটাও আমাকে বলো। আর একটা জিনিস, সেটা হচ্ছে কি, আমার FB/IDর লিঙ্ক তো হচ্ছে ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকেও তোমরা হচ্ছে আমাকে কিছু জিজ্ঞেস করে নিতে পারো, কমেন্ট বক্সেও বলতে পারো। এখানে এতটাই, চলো টাটা।